আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সুনাম, এরপর বিস্তারিত। গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে বিএনপি সরকার অবৈধ, কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বিএনপির সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ। আর হচ্ছে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা। এবং সবশেষ জানিয়ে দেব, আজও হয়নি ন্যায় বিচার, নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। এবার কঠিন হুঁশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের। গণভোট বাতিল হলে বিএনপির বিরুদ্ধে বিপ্লবের পর আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, জুলাইয়ের পক্ষের শক্তিদের নিয়ে স্থায়ী সরকার গঠন করা হবে ইনশাল্লাহ। গণভোট মানি না, কিন্তু সংসদ নির্বাচন মানি। বিএনপির এর অবস্থান কেবল রাজনৈতিক সুবিধাবাদের পরিচয় নয়, এটি নীতিগত দেউলিয়াত্বের প্রকাশ। একই দিনে একই ভোটের তালিকা, একই নির্বাচন কমিশনের অধীনে জনগণ দুটি সিদ্ধান্ত নিয়েছে, একটি সংসদ গঠনের জন্য, অন্যটি রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে। এখন একটিকে অবৈধ আর অন্যটিকে বৈধ একটা অবৈধ বলা যুক্তির অপমান, গণরায়ের অবমূল্যায়ন। এতে স্পষ্ট হয় এখানে প্রক্রিয়ার প্রতি আস্থা নেই। ফলাফল পছন্দসই হলেই তা গ্রহণযোগ্য, না হলে অস্বীকার। যদি সত্যি গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে, তবে একই যুক্তিতে সংসদ নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ। আর যদি সংসদ নির্বাচন বৈধ হয়, তবে সেই একই দিনে অনুষ্ঠিত গণভোটও সমানভাবে বৈধ। এর বাইরে কোনো অবস্থান যুক্তিসঙ্গত নয়। সংস্কারের পক্ষে বিএনপির শপথ না নেওয়া কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের সরাসরি রায়কে অপেক্ষা করা। নির্বাচিত প্রতিনিধি হিসেবে এমপিদের দায়িত্ব হলো জনগণের সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখানো। দলীয় অস্বস্তি বা ব্যক্তিগত আপত্তির আড়ালে তা এড়িয়ে যাওয়া নয়। গণতন্ত্রের অংশগ্রহণ মানে শুধু বিজয় উদযাপন নয়, জনগণের পূর্ণাঙ্গ রায় মেনে নেওয়া নৈতিক সাহসও রাখতে হয়। অন্যথায় সেটি গণতন্ত্রের মুখোশের ক্ষমতার রাজনীতি ছাড়া কিছুই নয়। জুলাইয়ের চেতনা যদি সত্যি বিজীবিত থাকে, তবে এই দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবি। জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, পুরনো কায়দায় রাজনীতি চলবে না। রাজনীতিক প্রতারণা বাদ দিয়ে স্ট্রেট কাট পলিসিতে রাজনীতি করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে তরুণরা নামবে, আবারও জুলাইপন্থীরা রাজপথে নামবে। ঠিক যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছিল, ঠিক আবারও এই সরকারকেও অবৈধ বলে উৎখাত করা হবে। কারণ যেখানে গণভোটের হ্যাঁ পাস হয়েছে 68% ভোট নিয়ে, সেখানে বিএনপি মাত্র 46% জনসমর্থন নিয়ে তারা সংসদে মেজরিটি স্থাপন করেছে। কিন্তু গণভোটের হ্যাঁকে যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে বিএনপি সরকারের কোনো অস্তিত্ব থাকে না। আর এই অবৈধ সরকার যদি নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠা করে, তাহলে আবারও রাজপথে তরুণরা নামবে, আবারও রক্ত দিয়ে প্রয়োজন হলে আবারও নতুন ক্ষমতায় যারা স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে আটকাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, যারা জুলাই সনদকে অবজ্ঞা করবে তাদের অস্তিত্ব এদেশে টিকবে না। কারণ এদেশের বর্তমান যে রাজনীতি আছে, সেই রাজনীতি জুলাইকে মেনেই করতে হবে। কারণ এদেশে শেখ হাসিনা পতনের পর যা কিছু আছে, জুলাই সনদকে কেন্দ্র করে বা জুলাইকে কেন্দ্র করেই সবগুলো হয়েছে। তো জুলাইয়ের রক্তের সাথে, জুলাইয়ের শহীদদের সাথে যারা গাদ্দারি করবে, তাদের পরিণতি একই হবে অতীত সরকারের মতো। তো তার অনুরোধ যে এই জুলাই সনদ এবং গণভোটকে মূল্যায়ন করুন, না হলে নিজেদের পতন নিজেরাই ডেকে আনবেন। এদিকে বিএনপির সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার মহা অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আমূল পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘ 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতার গুরু দায়িত্ব গ্রহণ করছে, তখন তাদের সামনে দাঁড়িয়ে আছে হিমালয় সম চ্যালেঞ্জ। স্যামুয়েল হ্যাংটিংটনের তৃতীয় তরঙ্গ গণতন্ত্রের তত্ত্ব অনুযায়ী কোনো কর্তৃত্ববাদী ব্যবস্থার পতনের পর নতুন গণতান্ত্রিক সরকারের জন্য প্রথম এবং প্রধান কাজ হলো গণতান্ত্রিক সংহতকরণ। কিন্তু বিএনপির জন্য এই পথটি মসৃণ নয়।
বরং তারা একদিকে যেমন লিবারাল ডেমোক্রেটিক বা উদার গণতান্ত্রিক আদর্শের দাবিদার, অন্যদিকে তাদের দলের অভ্যন্তরে বিদ্যমান দুর্বল রাজনৈতিক সংস্কৃতি এবং কাঠামোগত দুর্বলতাগুলো তাদের যাত্রাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির সবচেয়ে বড় তাত্ত্বিক সংকট হলো তাদের আদর্শিক অবস্থা। বিএনপির ঐতিহাসিকভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ এর উপর দাঁড়িয়ে, যা মূলত একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক পরিচয়ের দাবি করে। তবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই সনদ এবং সংস্কারের যে নাগরিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার সঙ্গে বিএনপির চিরাচরিত দক্ষিণপন্থী বা মধ্য ডানপন্থী অবস্থানের একটি সূক্ষ্ম দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুমায়ার এর মতে রাজনৈতিক দলগুলো অবশ্যই পরিচয়, সত্তা, প্রতিষ্ঠান এর মতো ভারসাম্য বজায় রাখতে হয়। বিএনপি কি একটি আধুনিক লিবারাল ডেমোক্রেটিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নাকি আবার এ দেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ও জাতীয়গত আবেগকে পুঁজি করে পপুলিস্ট বা লোকরঞ্জিতবাদী ধারায় ফিরে যাবে? এই দোলাচল দলটিকে একটি ক্রান্তিকালীন সংকটে ফেলছে। সর্বোপরি বিশ্বায়ন ও প্রযুক্তির এই মহাপ্লাবনকালে, বিপ্লবকালে সংকীর্ণ জাতীয়তাবাদকে রাজনীতিকরণ আদর্শ হিসেবে এই জেনজি এআই প্রজন্মের কাছে কি আবেদন আছে, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এটি শুধু একটি ক্ষমতার রদবদল ছিল না, এটি ছিল এক দীর্ঘস্থায়ী কর্তৃত্ববাদের শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের মহাবিস্ফোরণ। এই গণ অভ্যুত্থানের উত্তরণ বাংলাদেশের বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে আবির্ভূত হয়, তখন তাদের কাঁধে চাপে ইতিহাসের এক অনন্য ও দ্বিমুখী দায়ভার। একদিকে তাদের হাতে হচ্ছে একটি রূপান্তরশীল রাষ্ট্রের অভিভাবক, অন্যদিকে নিজেদের প্রমাণ করতে হচ্ছে একটি লিবারেল গণতান্ত্রিক শক্তি হিসেবে। রাজনৈতিক রূপান্তর বিষয়ে স্যামুয়েল পি হান্টিংটন দেখেছেন, বিপ্লব পরবর্তী রাষ্ট্রের সবচেয়ে বড় সংকট হলো রাজনৈতিক প্রতিষ্ঠান বনাম গণ আন্দোলনের শক্তির দ্বন্দ্ব। বিপ্লব সাধারণত রাষ্ট্রকে ভেঙে দেয়, কিন্তু নতুন প্রতিষ্ঠান তৈরি করা কঠিন। স্যামুয়েল পি হান্টিংটন যে সংকটের কথা বলছিলেন, বিএনপি আজ ঠিক সেই সংকটের মোহনাতায় দাঁড়িয়ে। বিপ্লবের উত্তাল আবেগ আর রাষ্ট্র পরিচালনার যান্ত্রিক শৃঙ্খলার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন দলটির প্রধান চ্যালেঞ্জ। এদিকে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় সরব জামায়াতের এমপিরা। শপথ নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন জামায়াত ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। সবাই ছুটে গেছেন নিজ নিজ সংসদীয় এলাকায়। জনসাধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় বিভিন্ন প্রশাসনের সঙ্গে মত বিনিময় করছেন তারা। এ সময় বিরাজমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের আশ্বাস দিচ্ছেন নতুন জনপ্রতিনিধিরা। পরিচ্ছন্নতা অভিযান, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা সেবামূলক কাজও জোরদার করেছেন তারা। বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজ এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে কঠোর অবস্থানের কথা জানাচ্ছেন জামায়াতের এমপিরা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরব ও সোচ্চার ভূমিকা রাখছেন তারা। এতে সাধারণ মানুষ মাঝে নতুন আশার সৃষ্টি হচ্ছে এবং তাদের মধ্যে বেশ সাড়া পড়েছে বলে জানা গেছে। অবশ্য শপথ গ্রহণের আগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা তাদের এলাকার মানুষদের সঙ্গে যোগাযোগ করে কৃতজ্ঞতা প্রকাশ ও সবসময় তাদের পাশে থাকার ঘোষণা দেন। শপথের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা।